গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি প্রফুল্ল রায়ের লেখা একটি উপন্যাস এই ভুবনের ভার। এখন শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। গ্র্যান্ড হোটেলের কাছ থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্স বিল্ডিং পর্যন্ত আসতে হিরণময়দের লাগে আধ ঘন্টা, যেটা কিনা 3 মিনিটে আসা উচিত। বাড়তি যে সময়টা লাগলো তা নিয়ে ভাবছেন না হিরণময়। চোখের কোণ দিয়ে অরুণাভকে লক্ষ্য করতে থাকেন। অরুণাভ তার আর্জি পেশ করেছেন, এবার নিজের কথাটা তাকে জানানো যেতে পারে। হিরণময় বলেন, আমার একটা অনুরোধ আছে। অনুরোধ কি বলছেন? আদেশ করুন স্যার। আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কি করতে হবে বলুন স্যার। নিঃশ্বাস বন্ধ করে উদ্গ্রীব তাকিয়ে থাকেন অরুণাভ। একটু চিন্তা করে হিরণময় বলেন, ব্যাপারটা কিন্তু গোপন রাখতে হবে। তৎক্ষণাৎ ঘাড় হেলিয়ে সায় দেন অরুণাভ। নিশ্চয়ই স্যার, আমার কাছ থেকে কেউ কিচ্ছু জানতে পারবে না। একটু চুপচাপ। তারপর হিরণময় বলেন, আপনি কোথায় থাকেন? অরুণাভর চোখের পাতা পড়ছিল না। তিনি বলেন, ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে, মিত্র স্কুলের কাছে। বাড়িতে ফোন আছে? আছে স্যার। নাম্বারটা লিখে দেব? পরে নেব, এখন কাজের কথাটা শুনুন। ইউনিভার্সিটি থেকে ফেরার সময় আপনি আমার সঙ্গে আসছেন তো? নিশ্চয়ই স্যার, আপনাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে যাব। তখন আপনাকে 3টে বেয়ারার চেক দেব। টাকাটা কালই তুলবেন। কিছু জিনিস কিনতে হবে, তার একটা লিস্টও দেব। লিস্ট মিলিয়ে সেগুলো কিনবেন। কেনাকাটার পর যে বাকি টাকা থাকবে আর জিনিসগুলো আপনার কাছে রেখে দেবেন। এভাবে তাকে দিয়ে ব্যাংক থেকে টাকা তোলানো এবং জিনিস কেনাবার কারণ মাথায় ঠোকে না অরুণাভর। এই সামান্য কাজ যে কেউ করে দিতে পারত। এ ব্যাপারে এত গোপনীয়তারই বা কি আছে? বিমূঢ়ের মতো অরুণাভ বলেন, কিন্তু স্যার, যা বললাম সে সম্বন্ধে কোনো প্রশ্ন করা চলবে না। যদি আপনার পক্ষে সম্ভব না হয় বলুন, আমি কিছু মনে করব না। হিরণময় যদিও বললেন মনে করবেন না, অরুণাভ বুঝতে পারেন তিনি ক্ষুব্ধ হয়ে থাকবেন। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির চাকরিটা যখন অনেকখানি হিরণময়ের উপর নির্ভর করছে, তখন তাকে অসন্তুষ্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে না। দম আটকানো গলায় অরুণাভ বলেন, আমার কোনো প্রশ্ন নেই স্যার, আপনি যা বলবেন ঠিক তাই করব। ধন্যবাদ। ইউনিভার্সিটিতে এসে সোজা ভাইস চ্যান্সেলরের চেম্বারে গেলেন না হিরণময়। অরুণাভকে সঙ্গে করে নস্টালজিয়ার ঘুরে কিছুক্ষণ দাঁড়ভাঙা বিল্ডিং আশুতোষ বিল্ডিংয়ে ঘুরে বেড়ালেন। তার ছাত্রজীবনের অতি মূল্যবান 2টি বছর কেটেছে এখানে। পুরনো দিনের স্মৃতি তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। 40 বছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাই ছিল অন্যরকম। যেদিকে তাকানো যেত সব পরিষ্কার পরিচ্ছন্ন। এই ইউনিভার্সিটি ছিল প্রাইড অব দি ইস্ট, প্রাচ্যের অহংকার। এখানকার মর্যাদা আর পবিত্রতা বজায় রাখার জন্য সর্বক্ষণ সবাই তটস্থ থাকত। কেউ গলা চড়িয়ে কথা বলতো না, শব্দ করে হাঁটত না। তখনও ছাত্রছাত্রী এত বেশি না থাকলেও যথেষ্টই ছিল। তারা দল বেঁধে এক ক্লাস থেকে আরেক ক্লাসে যেত, আড্ডা দিত, গল্প করত। মাঝে মাঝে নানা ছাত্র সংগঠন ইউনিভার্সিটি কম্পাউন্ডের ভেতর মিটিং ডেকে বক্তৃতা দিত, কিন্তু কোথাও কোনো রকম বিশৃঙ্খলা ছিল না। তখনকার আবহাওয়া ছিল শান্ত, টেনশন মুক্ত। আর এখন চারিদিকে তাকিয়ে মন খারাপ হয়ে যায় হিরণময়ের। কতকাল বিল্ডিংগুলোতে রং পড়েনি কে জানে, সব ম্যাড়ম্যাড়ে কালচে। প্রতিটি দেওয়ালে, ভেতরে কি বাইরে, ছাত্রদের এবং বিশ্ববিদ্যালয় কর্মচারীদের নানা দাবি দেওয়ার কথা বড় বড় হরফে লেখা রয়েছে। অসংখ্য পোস্টার এখানে ওখানে সাঁটা রয়েছে। চারপাশে পানের পিক, ধুলো, সিগারেটের টুকরো। যেদিকে চোখ ফেরানো যাক হইচই, চিৎকার, ডিসিপ্লিনের চিহ্ন মাত্র নেই। এখন লাউডস্পিকার চালিয়ে
কিসের একটা মিটিং চলছে নিচের কম্পাউন্ডে। আওয়াজে কানের পর্দা ফেটে যাবে যেন। এখানে পড়াশোনা হয় কি করে? বিদেশের কথা বাদই দেওয়া যাক, দিল্লি, আহমেদাবাদ, ভোপাল বা দক্ষিণ ভারতের ইউনিভার্সিটিগুলোতে গেলে চোখ জুড়িয়ে যায়। মনে হয় সেসব জায়গায় লেখাপড়া ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব নয়। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে? দূর থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা শুনেছিলেন, কাগজে যা পড়েছিলেন, দেখা যাচ্ছে তার একটি বর্ণও মিথ্যে নয়। অনেকখানি নৈরাশ্য নিয়ে একসময় ভাইস চ্যান্সেলরের চেম্বারে আসেন হিরণময়। সিনিয়র অধ্যাপক, প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার থেকে শুরু করে টপ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তার জন্য অপেক্ষা করছিলেন। এদের অনেককে আগে থেকে চিনতেন হিরণময়। অচেনাদের সঙ্গে পরিচয় করে দেন ভাইস চ্যান্সেলর। কিছুক্ষণ নানা রকম গল্পটল্প হয়। প্রধান বক্তা অবশ্য হিরণময়। 4 দশক আগে যে 2 বছর তিনি এখানে পড়াশোনা করেছেন, তার স্মৃতিচারণ করতে করতে বারবার পুরনো দিনে ফিরে যাচ্ছিলেন তিনি। কোনো কোনো অধ্যাপক কীরকম পড়াতেন, কার কেমন মুদ্রাদোষ ছিল, তার সহপাঠীদের মধ্যে কারা কিভাবে মাস্টারমশাইদের সঙ্গে দুষ্টুমি করত, প্রায় অভিনয় করে তার খুঁটিনাটি বিবরণ দিতে খুব ভালো লাগছিল হিরণময়ের। শ্রোতারাও খুব হাসছিলেন, আবার অবাকও হচ্ছিলেন। একজন বিখ্যাত গম্ভীর মানুষ যে এমন মজার মজার কথা বলতে পারেন, এ যেন ভাবা যায় না। আসলে হিরণময়ের আপাত গাম্ভীর্যের খোলসের ভেতরে একটি সরস পরিহাসপ্রিয় মানুষ লুকিয়ে রয়েছে। হালকা চালে গল্প করতে করতে ঘণ্টাখানেক কেটে যায়। তারপর যে উদ্দেশ্যে হিরণময়কে এখানে আমন্ত্রণ জানানো, সেই কাজটা শুরু হয়। ভাইস চ্যান্সেলরের সামনে অনেকগুলো ফাইল রয়েছে। ইউনিভার্সিটির উন্নয়নের জন্য যেসব পরিকল্পনা করা হয়েছে তার একটা আউটলাইন জানিয়ে দেন তিনি। বলার ফাঁকে ফাঁকে ফাইল দেখে নানা রকম তথ্য ও স্ট্যাটিস্টিক্সও দেন। সব শুনে হিরণময় ভাইস চ্যান্সেলরকে বলেন, তোমাদের সমস্ত ব্যাপারটা প্রাইমারি স্টেজে রয়েছে, এর উপর মন্তব্য করা ঠিক নয়। একটা কাজ করতে পারো। ভাইস চ্যান্সেলর জিজ্ঞেস করেন, কি? পুরো প্রজেক্টটা সংক্ষেপে টাইপ করে আমাকে পাঠিও, ডিটেলের দরকার নেই। তবে কোন ডিপার্টমেন্টের জন্য কি করতে চাইছো সেসব যেন থাকে, ভালো করে সেটা পড়ি। তারপর গ্রান্টস পেতে কি কি করা দরকার সেসব আলোচনা করা যাবে। সেই ভালো। অন্য সবাই এতে সায় দেন। ভাইস চ্যান্সেলর বলেন, এটা ভাই তোমারও ইউনিভার্সিটি, দেখো গ্রান্টস যেন পাওয়া যায়। উত্তর না দিয়ে সামান্য হাসেন হিরণময়। বাড়ি থেকে বেরিয়েছিলেন 3টেই। যাতায়াতে সময় লেগেছে ঘণ্টাখানেক। ইউনিভার্সিটিতে থেকেছেন 2 ঘণ্টা। 3 ঘণ্টা বাদে ঠিক 6টায় ওল্ড বালিগঞ্জের বাড়িতে ফিরে আসেন হিরণময়। দোতলার নিজের পড়ার ঘরে অরুণাভকে বসিয়ে প্রচণ্ড টেনশন নিয়ে হিরণময় বেডরুমে আসেন। স্টিলের আলমারিতে 3টে ব্যাংকের চেক বই রয়েছে, সেগুলো বার করাটাই সমস্যা। তিনি ফেটালিস্ট নন, কিন্তু ভাগ্য বলে যদি কিছু থাকে সেটা আগাগোড়া আজ তাকে সাহায্য করছে। ঘরের অমলা নেই। অ্যাটাচড বাথরুমে জল পড়ার একটানা শব্দ হচ্ছে, অর্থাৎ রমলা এখন সেখানে। শীত গ্রীষ্ম 12 মাস এই সময়টা তিনি রোজই স্নান করেন। একবার বাথরুমে ঢুকলে 1 ঘণ্টার আগে বেরোন না। আলমারি চাবি থাকে খাটে, বালিশের নিচে। খুব সন্তর্পণে একটু শব্দ না করে চাবি নিয়ে আলমারি খুলে চেক বই বার করেন হিরণময়। 3 ব্যাংকের 3টি চেকের পাতা ছিঁড়ে দ্রুত আলমারি বন্ধ করে ফেলেন। তারপর পা টিপে টিপে সোজা নিজের পড়ার ঘরে। নিজের চেক বইয়ের শিট চুরি করে আনতে সমস্ত শরীর ভীষণ কাঁপছিল হিরণময়ের। বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ারে বসে ধাতস্থ হয়ে নেন। তারপর প্রথমে চেক লিখে একটা বড় সাদা কাগজে খসখস করে লিখতে থাকেন। 5 ফিট 6 ইঞ্চি হাইটের একজন এভারেজ স্বাস্থ্যের লোকের জন্য 2টো করে ট্রাউজার্স, বুশ শার্ট, জাঙ্গিয়া, গেঞ্জি, রুমাল, সেই সঙ্গে শেভিং বক্স, টুথব্রাশ,
তোয়ালে, আফটারশেভ লোশন ইত্যাদি। ওষুধের নামগুলো আর লেখেন না। 2 দিন পর যখন তিনি আনন্দপুর যাবেন বলে ঠিক করেছেন, রাস্তায় বেরিয়ে সেদিন নিজেই কিনে নেবেন। লেখা হয়ে গেলে চেক আর জিনিসের লিস্টটা অরুণাভকে দেন হিরণময়। বলেন, কালই ওগুলো কিনে ফেলবেন। তালিকাটার উপর চোখ বুলিয়ে বিভ্রান্তের মতো অরুণাভ বলেন, আচ্ছা স্যার, বলে এমনভাবে হিরণময়ের দিকে তাকান যাতে মনে হয় এই বিখ্যাত পণ্ডিত মানুষটির মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে যেন প্রচণ্ড সন্দিহান হয়ে পড়েছেন। হিরণময় এবার বলেন, আপনার ঠিকানার ফোন নম্বর লিখে দিন। এক টুকরো কাগজে সব লিখে দেন অরুণাভ। এক পলক সেটা দেখে টেবিলের ড্রয়ারে রেখে দেন হিরণময়। সেই সঙ্গে আনন্দপুর যাবার বাসের টিকিটখানাও। সে তার চা আর মিষ্টি দিয়ে যায়। এ বাড়িতে যে যখনই আসুক এভাবে আপ্যায়ন করার নিয়ম। সেজন্য বারবার চা মিষ্টির কথা বলার দরকার নেই। সে কিচেন থেকে হিরণময়ের সঙ্গে অরুণাভকে আসতে দেখেছিল। চা খেতে খেতে হিরণময় জিজ্ঞেস করেন, সকালের দিকে আপনি কতক্ষণ বাড়িতে থাকেন? অরুণাভ জানালো, আপাতত 12টার আগে কোনো দিনই ইউনিভার্সিটিতে তার ক্লাস নেই। 11টা পর্যন্ত বাড়িতে অবশ্যই তাকে পাওয়া যায়। হিরণময় বলেন, আর বিকেলের দিকে? 6টা নাগাদ ফিরে আসি। তারপর বিশেষ কাজ না থাকলে আর বেরোই না। জানা রইল। কাল সন্ধেবেলায় আমি একবার ফোন করব। কাল সকালে আমি তো বায়োডাটাটা দিতে আসছি। হিরণময় বলেন, কিন্তু সকালে এলে চেক ভাঙানো, জিনিসপত্র কেনাকাটা এসব তো জানা যাবে না। কাজগুলো হয়ে গেলে আমি আপনাকে জানিয়ে দেব। কষ্ট করে আপনি। অরুণাভকে থামিয়ে দিয়ে হিরণময় বলেন, কলকাতার টেলিফোনের যা হাল, তাতে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। আমরা বরং দুদিক থেকে চেষ্টা করব, যে পেয়ে যায়। অরুণাভ বলে, সেই ভালো স্যার। চা খাওয়া হয়ে গিয়েছিল। অরুণাভ উঠে পড়েন। আজ চলি স্যার, আপনাকে নতুন করে বলার কিছু নেই, তবু জওহরলাল ইউনিভার্সিটির কথাটা দয়া করে মনে রাখবেন। লোকটা অত্যন্ত ঘ্যানঘ্যানে টাইপের। এক কথা অনবরত বললে অন্যরা যে বিরক্ত হয় সেটা বোঝার শক্তি বোধহয় ওর নেই। হিরণময় খুব সংক্ষেপে জবাব দেন, রাখব। অরুণাভ চলে যান। ফাঁকা ঘরে মল্লির চিন্তাটা আবার হিরণময়কে অস্থির করে তোলে। মাঝখানের 2 দিন যদি মেয়েটার ফোন না আসে, আনন্দপুর যাওয়াটা তার একরকম অবধারিত। তার তোড়জোড়ও তিনি শুরু করে দিয়েছেন। আনন্দপুরে তো যাবেন, কিন্তু সেটা কত বড় শহর সে সম্বন্ধে কোনো ধারণাই নেই হিরণময়ের। জানাজানির ভয়ে কাউকে জিজ্ঞেস করারও উপায় নেই। যদি ধরেও নেওয়া যায় ছোট শহর, একটা মেয়ের ডাকনাম দিয়ে তাকে খুঁজে বার করবেন কি করে? পায়ের আওয়াজে চমকে ওঠেন হিরণময়। টেবিলের দিকে তাকিয়ে বসেছিলেন। মুখ তুলতেই দেখতে পান দরজা দিয়ে রমলা এ ঘরে ঢুকছেন। মুহূর্তে মল্লির চিন্তাটা মাথা থেকে মুছে যায়। বেশ নার্ভাস বোধ করতে থাকেন তিনি। রমলা সোজা এসে হিরণময়ের মুখোমুখি বসেন। বলেন, সীতার কাছে শুনলাম তুমি ফিরে এসেছ। স্ত্রীকে সতর্ক চোখে লক্ষ্য করেন হিরণময়। না, রমলা কিছুই টের পাননি। পেলে ঘরে ঢুকে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিতেন। তবু বুকের ভেতর একটানা ঢাক বাজার মতো তুমুল শব্দ হতে থাকে। হিরণময় বলেন, তুমি তখন বাথরুমে ছিলে? হ্যাঁ। রমলা বলেন, ইউনিভার্সিটিতে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো? হয়েছে। হিরণময় প্রাণপণে নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করছেন, যেন কোনোভাবেই ধরা না পড়ে যান। রমলা অসাধারণ বুদ্ধিমতী। স্বামীর মুখ চোখ দেখে তার মনের ভেতর কি চলছে পলকে তা বুঝে ফেলেন। বলেন, অনেকদিন পর ওদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। পুরনো দিনের প্রচুর গল্পটল্প হলো। তবে ইউনিভার্সিটিতে ঘুরে যা মনে হলো, অ্যাটমসফিয়ার আগের মতো নেই। চূড়ান্ত ইনডিসিপ্লিন চলছে চারদিকে।
বলতে বলতে তার মনে হলো অনেক বেশি কথা বলছেন। এমনিতে তো তিনি খুব স্বল্পবাক, কিন্তু নার্ভাসনেসটা কাটাবার জন্য রীতিমতো প্রগল্ভ হয়ে উঠেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে রমলার ধারণা ভাষা ভাষা। আগে পরিবেশ কেমন ছিল সে সম্বন্ধে কিছু কিছু শুনেছেন। এখন তার কতটা অবনতি ঘটেছে তা নিয়ে খুব একটা ঔৎসুক্য দেখালেন না। চিন্তিতভাবে বলেন, ঘুরে ঘুরে যখন দেখেছ নিশ্চয় সিঁড়ি ভেঙে বারবার ওঠানামা করতে হয়েছে। রমলা কি ইঙ্গিত দিচ্ছেন বুঝতে অসুবিধে হয় না হিরণময়ের। একবার যার হার্ট অ্যাটাক হয়ে গেছে তার পক্ষে বেশি সিঁড়ি ভাঙা ভীষণ ক্ষতিকর। তিনি চকিত হয়ে বলেন, না না, লিফটে করে উঠেছি, নেমেছি। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। নিজের হেলথের কন্ডিশন আমি জানি না? জানলেই ভালো। রমলা বলেন, আসল কাজের কি হলো? হিরণময় বলেন, কোন কাজটা? যে জন্য তোমাকে ভাইস চ্যান্সেলর এত খাতির করে লোক পাঠিয়ে নিয়ে গেলেন, সেই ইউজিসির গ্রান্টের ব্যাপারে কি হলো? প্রিলিমিনারি একটা আলোচনা হয়েছে, পরে নানা প্রজেক্ট নিয়ে আলাদা করে এক্সপার্টদের সঙ্গে বসতে হবে, সেজন্য সময় লাগবে। রমলার চোখ সব দিকে, কোনো কিছুই তিনি ভুলেন না। বলেন, বই কিনেছ? একটু অবাক হয়ে হিরণময় বলেন, কিসের বই? বারে টাকা নিয়ে গেলে বললে বই কিনবে। এবার মনে পড়ে যায়। হিরণময় বলেন, কেনার হলো কই, কথায় কথায় দেরি হয়ে গেল, তাই কাউকে আর বই পাড়াতে পাঠানো হয়নি। বলে তার খেয়াল হয় ইউনিভার্সিটিতে যাবার সময় রমলা যে 500টা টাকা দিয়ে দিয়েছিলেন হয়তো তার হিসেব চাইতে পারেন। ওই টাকা থেকে আনন্দপুরের টিকিট কাটা হয়ে গেছে। রমলা এ সম্পর্কে কিছু জিজ্ঞেস করার আগেই চোখ কান বুজে বলে ওঠেন, অ্যাডভান্স করার জন্য কিছু টাকা ইউনিভার্সিটিতে একজনকে দিয়ে এসেছি। মিথ্যে বলা এমনই এক প্রক্রিয়া যা একবার শুরু হলে সহজে আর তা থামতে চায় না, নিজের ঝোঁকে এগিয়ে চলে। হিরণময় বলতে থাকেন, 2-1 দিনের মধ্যে ভদ্রলোক বাড়িতে বই পাঠিয়ে দেবেন। রমলা এ নিয়ে কোনো প্রশ্ন করেন না, একেবারে অন্য প্রসঙ্গে চলে যান। ওখানে কিছু খাওনি তো? টাকার ব্যাপারে খুঁটিয়ে খুঁটিয়ে রমলা যে আর কিছু জানতে চাইলেন না এতে আরাম বোধ করেন হিরণময়। বলেন, শুধু 1 কাপ চা আর 2খানা নোনতা বিস্কুট খেয়েছি। তার এই কথাটার মধ্যে মিথ্যের ভেজাল নেই। হিরণময় যে তার যাবতীয় নিষেধাজ্ঞা সুবোধ বালকের মতো অক্ষরে অক্ষরে পালন করেছেন এতে খুশি হন রমলা। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে রমলা বলেন, খিদে পায়নি? এখন কি কিছু খাবে? অন্যদিন বিকেল কাঁটায় কাঁটায় 5টায় 1 কাপ ওভালটিন, মাখন ছাড়া 2খানা করকরে টোস্ট আর সামান্য কিছু ফল খান হিরণময়। ইউনিভার্সিটিতে প্রচুর কেক, পেস্ট্রি, সন্দেশ, কাজু বাদামের আয়োজন ছিল, কিন্তু সেসব তিনি ছোননি। বলেন, না, খুব একটা পায়নি। আসলে বিশ্ববিদ্যালয়ে গেছেন, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, ওখানকার প্রজেক্ট নিয়ে কিছু আলোচনা করেছেন, কিন্তু মল্লির চিন্তাটা তার মাথায় থেকেই গেছে। কখনো সচেতনভাবে প্রবল টেনশন বোধ করেছেন, আবার যখন অন্যের সঙ্গে গল্পটল্প করেছেন নিজের অজান্তে সেটা তার উপর চাপ তৈরি করে গেছে। খিদের কথাটা সেভাবে মনেই পড়েনি। রমলা বলেন, প্রায় 7টা বাজে, এখন কিছু খেলে ভাতের খিদেটা নষ্ট হয়ে যাবে। আজ তাড়াতাড়ি ডিনার দিয়ে দেব। কিচেনে যাই, দেখি সীতা কি করছে। রমলা চলে যান। টেনশনটা ফের চারপাশ থেকে হিরণময়কে ঘিরে ধরে। তার উপর বাড়ির লোকেদের যে ধরনের নজরদারি শুরু হয়েছে তাতে ওদের এড়িয়ে 2 দিন পর কিভাবে এখান থেকে বেরিয়ে এসপ্ল্যানেডে গিয়ে আনন্দপুরের বাস ধরবেন সেই ছকটা আপাতত ঠিক করে ফেলা দরকার। 2টো দিন কেটে যায়। রাতের ঘুম আর স্নান খাওয়া ছাড়া বাকি সময়টা হিরণময় সীমাহীন উৎকণ্ঠা নিয়ে কাটিয়ে দিয়েছেন। যদি মল্লি ফোন করে এই আশায়, কিন্তু না, তার ফোন আসেনি।
এই দুদিনে যা যা ঘটেছে তা মোটামুটি এই রকম। হিরণময় যেদিন ইউনিভার্সিটি যান তার পরদিন অরুণাভ তার বায়োডাটা ইত্যাদি দিয়ে গেছেন। তারপর কাল ফোন করে জানিয়েছেন সেই 3টে চেক ভাঙিয়ে কেনাকাটা শেষ করেছে। খরচ হয়েছে 2,700 টাকা। বাকি 6,300 একটা প্যাকেটে পুরে নিজের কাছে রেখে দিয়েছেন। হিরণময় অরুণাভকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এই উপকার তিনি মনে রাখবেন। এদিকে দুদিন বাড়ি থেকে বেরোননি বলে হিরণময়ের উপর পাহারাদারিটা অনেকখানি শিথিল করা হয়েছে। রমলারা হয়তো ধরে নিয়েছেন একটা দিন কাউকে কিছু না জানিয়ে কয়েক কিলোমিটার যে তিনি হাঁটাহাঁটি করেছিলেন সেটা নেহাতি ব্যতিক্রম, নইলে দীর্ঘকালের অভ্যেস বা নিয়ম ভাঙার আদৌ কোনো ইচ্ছে তার নেই। আজ আনন্দপুরের টিকিট কাটা হয়েছে। বাস রাত 7:30টায়। বিকেল 5টা 5:30টায় বেরিয়ে প্রথমে অরুণাভর বাড়ি থেকে জামা প্যান্ট বোঝাই সুটকেস আর টাকা নিতে হবে। তারপর যাবেন এসপ্ল্যানেডে। কিভাবে বাড়ি থেকে বেরোবেন এখনও তার নিশ্ছিদ্র পরিকল্পনা করে উঠতে পারেননি। সকালে ঘুম থেকে ওঠার পর রোজকার মতো বারান্দায় বসে সূর্যোদয় দেখেছেন হিরণময়। তারপর পড়ার ঘরে এসে ডিভানে শুয়ে চোখের ওপর 2 হাত আড়াআড়ি রেখে একের পর এক ছক কষতে শুরু করেছেন। একবার ভাবেন 4:30টার পর কোনো এক সময় নিচের বাগানে নেমে যাবেন, গাছ ফুলটুল দেখবেন। ওখানে ঘোরাঘুরি করতে করতে যখন বুঝবেন কেউ তাকে লক্ষ্য করছে না, নিঃশব্দে গেট পেরিয়ে বাইরে চলে যাবেন। আবার ভাবেন কাছাকাছি সানি পার্কে তার এক পিস্তুত বোন মনোরমা ফ্ল্যাট কিনেছেন। দিল্লি থেকে হিরণময়রা কলকাতা আসার পর ওরা বারদুই তাদের বাড়ি ঘুরে গেছেন। তারাও একবার ওদের ওখানে গেছেন। রমলাকে বলে মনোরমাদের ফ্ল্যাটে যাবার নাম করে বেরোনো যায়, কিন্তু কৌশলগুলো কোনোটাই মনোপুত হয় না। এগুলো খুবই ঠুনকো আর ছেলেমানুষি ব্যাপার। বাচ্চারা এভাবে মাকে ফাঁকি দিয়ে রাস্তায় বেরোয়। তার মতো একজন বয়স্ক বিখ্যাত মানুষের পক্ষে এসব শোভা পায় না। দেখতে দেখতে বেলা চড়ে যায়, রোদের রং বদলাতে থাকে, কিন্তু বাইরে বেরোবার জুৎসই একটা কৌশল কিছুতে মাথা থেকে বার করতে পারেন না হিরণময়। ফলে ভেতরে ভেতরে অস্থিরতা বেড়ে যায়। এর মধ্যে একসময় সীতা এসে ব্রেকফাস্ট খাইয়ে যায়। তারও ঘণ্টাখানেক বাদে 9টা বেজে যখন 20, ডান হাতের পাতায় 4টে 4 রঙের 4 সাইজের ট্যাবলেট আর বাঁ হাতে জলের গেলাস নিয়ে ঘরে ঢোকেন রমলা। ওষুধগুলো স্বামীর হাতে দিয়ে কাছে বসতে বসতে বলেন, খেয়ে নাও। ওষুধ খাওয়ার পর রমলা বলেন, এখন একবার গড়িয়াহাট যেতে পারবে? বেশ অবাক হয়ে হিরণময় জিজ্ঞেস করেন, কেন বলো তো? বারে, সেদিন 4টে ট্রাউজার্স অর্ডার দিয়ে এলে না, আজ ট্রায়াল দেওয়ার কথা। কাল তুমি যখন ইউনিভার্সিটিতে ছিলে ডায়মন্ড টেলার্স থেকে ফোন করেছিল। বিদ্যুৎ চমকের মতো একটা আইডিয়া এবার মাথায় এসে যায় হিরণময়ের। 3 দিন ধরে তিনি যে ফন্দিটা আবিষ্কার করতে চাইছিলেন এই মুহূর্তে সেটা পেয়ে গেছেন। বলেন, এখন এই রোদে আর বেরোতে ইচ্ছে করছে না, বিকেলে যাব। রমলা বলেন, বিকেলে গাড়ি পাবে কি করে? পলার আমি বেরোবো। পরশু তোমাকে বললাম না আজ নিউ মার্কেট যাব। সবে কলকাতায় এসেছি, অনেক জিনিস কেনাকাটা করতে হবে। রমলারা যে আজ নিউ মার্কেট যাবেন এই খবরটা ভুলে যাননি হিরণময়। গাড়িও যে পাওয়া যাবে না সেটাও জানেন। তিনি বলেন, তাহলে এক কাজ করা যাক, আমি একটা ট্যাক্সি নিয়ে ট্রায়াল দিয়ে আবার ওই ট্যাক্সিতেই ফিরে আসব। সেই ভালো। সমস্যাটার এত সহজে সমাধান হয়ে যাবে ভাবতে পারেননি হিরণময়। এখন বেশ আরাম বোধ করেন তিনি। রমলার দাঁড়ান না, বারান্দায় বেরিয়ে সোজা 1তলা সিঁড়ির দিকে চলে যান। একদিকের দুশ্চিন্তা কেটেছে। এবার ধীরে ধীরে ফোনটা তুলে বোতাম টিপে অরুণাভকে ধরে ফেলেন হিরণময়। বলেন, আমি ঠিক সন্ধে 6টায় আপনাদের বাড়ি আসছি। আমার সুটকেসটা রেডি করা আছে তো? অরুণাভ বলেন, এ তো আমার পরম সৌভাগ্য। তবে শুধু সুটকেসের জন্য কষ্ট করে আসতে হবে না, আপনি বলেন তো আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারি। হিরণময় চমকে ওঠেন।
না না, তার দরকার নেই, আমি নিজেই যাব। ঠিক আছে স্যার। 6টার ভেতর ইউনিভার্সিটি থেকে ফিরতে পারবেন তো? নিশ্চয় পারবো, আপনি যদি বলেন আজ আর ইউনিভার্সিটিতে যাব না। জেএনইউ অর্থাৎ জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কিছু একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে খুশি করার জন্য অরুণাভ না পারেন হেন কাজ নেই। কিন্তু ক্লাস ফাঁকি দেওয়া, সেটা ছাত্রই হোক আর অধ্যাপকই হোক, একেবারে পছন্দ করেন না হিরণময়। এ ব্যাপারে তিনি কড়া ডিসিপ্লিনেরিয়ান। বলেন, না না, ক্লাস কামাই করবেন না। আচ্ছা, এখন ছাড়ছি, বলে ফোনটা নামিয়ে রাখেন। বেলা একটু পড়লে বাড়ির গাড়িতে পলাকে নিয়ে বেরিয়ে পড়েন রমলা। তার আগে অন্তত 8-10 বার হিরণময়কে সতর্ক করে দিয়েছেন তিনি যেন ট্রাউজার্সের ট্রায়াল দিয়েই বাড়ি ফিরে আসেন, খেয়ালের বসে আর কোথাও যেন না যান। রমলা আরও বলেছেন, নিউ মার্কেট থেকে শপিং সেরে তাদের ফিরতে দেরি হবে। সীতাকে বলা আছে বিকেলের খাবার ঠিক 5:15টায় দিয়ে যাবে। বাধ্য ছেলের মতো স্ত্রীর প্রতিটা কথায় সায় দিয়েছেন হিরণময়। একটা টেনশন কেটেছে, কিন্তু আরও অজস্র দুশ্চিন্তা চারিদিক থেকে তার স্নায়ুমণ্ডলে চাপ দিতে থাকে। সেদিন লাক্সারি বাসের টিকিট কাটার সময় হিরণময় জেনে নিয়েছিলেন বাসটা আনন্দপুরে ভোরবেলায় পৌঁছে যাবে। ওখানে ভালো হোটেল আছে কিনা জিজ্ঞেস করায় কাউন্টারের ছোকরাটি বলেছেন সে কখনো আনন্দপুর যায়নি, তবে জায়গাটা যখন শহর তখন সেখানে হোটেল টোটেল থাকা স্বাভাবিক। অর্থাৎ নিশ্চিতভাবে ছোকরা তাকে এই খবরটা দিতে পারেনি। একা একা সব রকম ব্যবস্থা করে কোথাও গিয়ে থাকার অভ্যেস দীর্ঘকাল নষ্ট হয়ে গেছে হিরণময়ের। বাড়িতে থাকলে সকালের চা খাওয়া থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত সব দিকে রমলার তীক্ষ্ণ নজর থাকে। ভোরে সীতা যে চা দিয়ে যায় তাও আগের দিন রাতে ডিনারের পর রমলা তাকে মনে করিয়ে দেন, যদিও তার কোনো প্রয়োজন নেই। কখন হিরণময়ের কী দরকার সীতা সব মুখস্থ, তবু যে রমলা তাকে মনে করান সেটা নেহাতি অভ্যেস বসে। নিজের খাওয়া দাওয়া, পোশাক আশাক, সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুর জন্য তিনি স্ত্রীর উপর সম্পূর্ণ নির্ভরশীল। বিদেশে বা দেশের মধ্যে অন্য কোথাও আমন্ত্রণ থাকলে উদ্যোক্তারাই তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া, হোটেলে থাকার ব্যবস্থা সব কিছু করে থাকেন। কাজ শেষ হয়ে গেলে এমনকি হিরণময়কে বাড়িতে পৌঁছে পর্যন্ত দিয়ে যান। এ নিয়ে তাকে এতটুকু মাথা ঘামাতে হয় না। আনন্দপুর গিয়ে কোথায় জায়গা পাওয়া যাবে কে জানে। বাইরে গেলে হিরণময়কে 5 স্টার হোটেলে রাখা হয়, বহু বছর ধরে এতেই তিনি অভ্যস্ত। আনন্দপুর নামে সীমান্তের কাছে নগণ্য এক শহরে 5 স্টার হোটেল নিশ্চয়ই নেই। যা আছে, আদৌ যদি থাকে, তার বন্দোবস্ত কেমন এখান থেকে ধারণা করা অসম্ভব। তাছাড়া কাছাকাছি একজন ডাক্তার থাকা জরুরি। হার্ট পেশেন্টের কখন কি প্রবলেম দেখা দেবে আগে থেকে তো আর বোঝা যায় না। আনন্দপুরে ভালো হার্টের ডাক্তার পাওয়া যাবে কিনা সেটাও চিন্তার বিষয়। হঠাৎ হিরণময়ের মনে হয় এখন আর এসব ভাবার মানে হয় না। টিকিট কাটা হয়ে গেছে, ব্যাংক থেকে টাকা তোলাও হয়েছে, সুটকেসে প্যান্ট শার্ট কিনে রেখেছেন অরুণাভ। সবচেয়ে বড় ব্যাপার, তিনি মনস্থির করে ফেলেছেন আনন্দপুর যাবেন, যেতে তাকে হবেই। কাঁটায় কাঁটায় 5:15টায় সীতা বিকেলের খাবার নিয়ে আসে। মেয়েটার এই একটা গুণ, সবকিছু যান্ত্রিক নিয়মে করে যায়। হিরণময় লক্ষ্য করেছেন সময়ের এতটুকু হেরফের হয় না সীতার। তাড়াতাড়ি খাওয়া চুকিয়ে আলমারি থেকে প্রেসক্রিপশন বার করে বেরিয়ে পড়েন হিরণময়। বড় রাস্তায় এসে প্রথমে প্রেসক্রিপশন দেখিয়ে একটা দোকান থেকে দিন 7 মতো ওষুধ কেনেন। তারপর ট্যাক্সি ধরে সোজা ভবানীপুরে অরুণাভদের বাড়ি। অরুণাভরা যে বনেদি বড় লোক সেটা তাদের বাড়ির চেহারা দেখলেই টের পাওয়া যায়। অনেকটা জায়গার মাঝখানে বিরাট বিরাট থামওয়ালা তেতলাটা ভিক্টোরিয়ান যুগের আর্কিটেকচারের কথা মনে করিয়ে দেয়। মস্ত লোহার গেট থেকে নুড়ির রাস্তা একতলা লম্বা লম্বা সিঁড়ির দিকে চলে গেছে।
তার দুধারে সারি সারি পাম গাছ, তারপর ফুলের বাগান। বাগানের যত্ন এবং পরিচর্যার ছাপ সুস্পষ্ট। গেটে বিশাল গোফলা দারোয়ান বসেছিল। ট্যাক্সি থেকে নেমে তাকে অরুণাভর কথা বলতেই সে হিরণময়কে সঙ্গে করে সোজা একতলায় তার কাছে নিয়ে যায়। অরুণাভ নিচেই বড় ড্রয়িং রুমে হিরণময়ের জন্য সুটকেস আর টাকার প্যাকেট নিয়ে অপেক্ষা করছিল। হিরণময়কে দেখে শশব্যস্ত উঠে দাঁড়িয়ে অরুণাভ বলেন, আসুন স্যার, বসুন বসুন। আমার কি সৌভাগ্য যে। তাকে থামিয়ে দিয়ে হিরণময় বলেন, আজ আর বসার সময় নেই, আমার জিনিসগুলো দিন। হাত জোর করে অরুণাভ বলেন, প্রথম দিন আমাদের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ল, একটু চা। এবার তাকে শেষ করতে দেন না হিরণময়, বলেন, চা আরেক দিন হবে, আমার খুব তাড়া আছে। অরুণাভ একটু হতাশ হন, বলেন, আচ্ছা স্যার, আপনাকে তাহলে আটকাবো না, কিন্তু কথা দিয়েছেন, দয়া করে আরেকদিন আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসব, নিষ্কৃতি পাওয়ার জন্য দ্রুত বলে ওঠেন হিরণময়। কড়কড়ে কারেন্সি নোটের একটা প্যাকেট হিরণময়কে দিয়ে অরুণাভ বলেন, আপনার সঙ্গে কি গাড়ি আছে? আছে। চলুন স্যার, আপনাকে এগিয়ে দিয়ে আসি। ড্রয়িং রুমের একধারে নতুন একটা সুটকেস দাঁড় করানো ছিল। সেটা তুলে নিয়ে অরুণাভ দরজার দিকে পা বাড়ান। হিরণময় বিব্রত বোধ করেন, বলেন, এ কি, সুটকেসটা আপনি বয়ে নিয়ে যাচ্ছেন কেন? আমাকে দিন। অনুনয়ের সুরে অরুণাভ বলেন, স্যার, আর হয়তো সুযোগ পাব না, দয়া করে এটুকু সেবা আমাকে করতে দিন। লোকটা যে অত্যন্ত চতুর এবং প্রতিটি সুযোগ নিজের স্বার্থে কাজে লাগাবার জন্য ওত পেতে আছে, সেটা আগেই টের পেয়েছিলেন হিরণময়। কেমন করে সুচারুভাবে তোলমর্দন করতে হয় এই লোকটার কাছে শেখা উচিত। চাটুকারি তাকে প্রায় শিল্পের পর্যায়ে তুলে এনেছে সে। ফের আপত্তি করলে বকবকানি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাবে। তাই চুপচাপ অরুণাভর সঙ্গে ড্রয়িং রুম থেকে সোজা রাস্তায় চলে আসেন হিরণময়। ট্যাক্সিটা ফুটপাত ঘেঁষে দাঁড়িয়েছিল। দরজা খুলে হিরণময় বলেন, এবার সুটকেসটা দিন, বলে হাত বাড়িয়ে দেন। অবাক চোখে ট্যাক্সিটা লক্ষ্য করতে করতে বিমূঢ়ের মতো অরুণাভ বলেন, স্যার, আপনি ট্যাক্সি করে এসেছেন? হ্যাঁ। সুটকেসটা নিতে নিতে হিরণময় খুব সংক্ষেপে উত্তর দেন। অরুণাভ কথা দিয়েছিলেন কোনো রকম প্রশ্ন করবেন না। নিজের অজান্তেই বুঝি বা খানিকটা ঔৎসুক্য প্রকাশ করে বসেন। আপনার গাড়ির কি হলো? ওটায় করে আসার অসুবিধে ছিল। বলতে বলতে ট্যাক্সিতে উঠে পড়েন হিরণময়। স্যার, আপনি কি কোথাও যাচ্ছেন? হিরণময় জবাব দেন না। অরুণাভ ভীষণ নাছোড়বান্দা ধরনের মানুষ। আচমকা কিছু মনে হওয়ায় সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করেন, আপনি যেভাবে বেরিয়ে পড়েছেন, বাড়ি সবাই জানেন? হিরণময় হক চুকিয়ে যান। পরমুহূর্তে সামলে নিয়ে গম্ভীর গলায় বলেন, আপনার কৌতূহলটা একটু বেশি, অনুগ্রহ করে আর কোনো প্রশ্ন করবেন না। অরুণাভ সত্যি সত্যি ঘাবড়ে যান। হাত কচলাতে কচলাতে বলেন, স্যার, আমার অন্যায় হয়ে গেছে, আর কিছু জানতে চাইব না। আপনার সঙ্গে আগেই কিন্তু কথা হয়ে গেছে, সমস্ত ব্যাপারটা গোপন রাখবেন, আশা করি বিশ্বাসের অমর্যাদা করবেন না। না স্যার, কখনো না। এবার ট্যাক্সওয়ালার দিকে ফিরে হিরণময় বলেন, চলুন। এসপ্ল্যানেডে পৌঁছতে 6:15 বেজে যায়। বাস ছাড়তে এখন অনেকটা দেরি। হিরণময় ভাবলেন, বাস টার্মিনাসের নোংরা আবহাওয়ায় ঠিক থেকে ভিড়ের ভেতর দাঁড়িয়ে না থেকে কাছাকাছি কোথাও একটু ফাঁকা মতো জায়গায় বসে সময়টা কাটিয়ে দেবেন। ট্যাক্সির ভাড়া মিটিয়ে সুটকেস হাতে ঝুলিয়ে টার্মিনাসের ডান পাশ দিয়ে খানিকটা এগিয়ে গান্ধীজির স্ট্যাচুর উল্টো দিকে সবুজ ঘাসের জমিতে এসে বসেন তিনি। কিছুক্ষণ আগে অফিস ছুটি হয়েছে। যেদিকে চোখ যায় অজস্র মানুষের ভিড়। সামনের রাস্তা দিয়ে অগুন্তি গাড়ি রেড রোডের দিকে ছুটে চলেছে। বাঁধারে খানিক দূরে চৌরঙ্গিতেও বাস, মিনি বাস, ডবল ডেকার, স্কুটারের স্রোত।
অন্যমনস্কের মতো চারপাশের দৃশ্যাবলী দেখতে দেখতে ঘণ্টাখানেক কেটে যায়। তারপর সুটকেস নিয়ে বাস টার্মিনাসে এসে আনন্দপুরের বাসে উঠে বসেন হিরণময়। সিটগুলো মোটামুটি আরামদায়ক। সারা রাত কাটাতে হবে, তাই পেছন দিকে অনেকখানি হেলান দেওয়ার ব্যবস্থা আছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। যে শহরে যেখানে কেউ নিয়ম শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতার ধার ধারে না, সেখানে আনন্দপুরের বাস কিন্তু কাঁটায় কাঁটায় 7:30তেই ছেড়ে দিল। মানুষের ভিড়, ট্রাফিকের জট ইত্যাদি পেরিয়ে শহরের বাইরে বেরোতে 1.5 ঘন্টা লেগে যায়। তবে দমদম এয়ারপোর্ট ছাড়াবার পর রাস্তা বেশ ফাঁকায় পাওয়া গেল। অবশ্য মাঝে মাঝে লরির কনভয় আসতে থাকে উল্টো দিক থেকে। জানালার পাশে সিট পেয়েছিলেন হিরণময়। তিনি বাইরে তাকিয়ে থাকেন। রাস্তার ধার ঘেঁষে প্রচুর গাছপালা, চাষের ক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট টাউন বা গ্রাম, সবকিছু ঝড়ের গতিতে পেছনে ফেলে লাক্সারি বাস ছুটে যাচ্ছে। কোনো দিকেই লক্ষ্য নেই হিরণময়ের। না, এই মুহূর্তে তিনি মল্লির কথা ভাবছেন না। আনন্দপুরে গিয়ে কোথায় উঠবেন, কিভাবে মল্লিকে খুঁজে বার করবেন, এ নিয়েও তিনি দুশ্চিন্তাগ্রস্ত নন। সময়ের উজান ঠেলে হিরণময় 35-36 বছর আগের দিনগুলিতে ফিরে যান। রাস্তার পাশের যাবতীয় দৃশ্য ঝাপসা হতে হতে তার চোখের সামনে থেকে মিলিয়ে যায়। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা একটি উপন্যাস এই ভুবনের ভার এর 3য় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।